আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। মার্চ পটের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আপনারা কেমন আছেন একটু জানাবেন, এবং যারা দেখছেন এই মুহূর্তে তারাও জানাবেন যে আপনারা আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা বা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। পেছনের লেখাগুলো একটু মিশিয়ে দিই। ওকে, আমি একটু সময় নিচ্ছি লাইভে জয়েন করার জন্য। তো যারা এই মুহূর্তে একটু জয়েন করেছেন বা আমাকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন যে আপনি আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা বা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। ওকে, হ্যাঁ, আশা করছি সব ঠিকঠাকই দেখতে পাচ্ছেন এবং আমি দেখতে পাচ্ছি সব ক্লিয়ার আছে। গতকালকে ক্লাস নিয়েছিলাম। গতকাল ক্লাসে বেশ আপনাদের রেসপন্স পেয়েছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে কারক আর সমাস। প্রথমে আছে কারক। আমরা প্রথমে কারক নিয়ে আলোচনা করবো আজকে। ওকে, কারকের ক্লাসটা শেষ করার পরে এরপরে হালকা একটু বিরতি নিব, ছোট্ট একটু বিরতি। এরপরে আবার আমরা সমাস শিখব। ওকে, ইমতিয়াজ জামিল আমাকে সালাম জানিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলেন শুরু করে দিই। আজকে আমরা প্রথমেই শিখব কারক। কারক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারক থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, ইমতিয়াজ আমির আমাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? একটু জানাবেন যে আপনার শরীর স্বাস্থ্য মন সবকিছু ভালো আছে? ওকে, আরো বেশ কিছুজন যুক্ত হয়েছেন। ভেরি গুড। আর একটু সময় নিচ্ছি, তাহলে দেখবেন যে সবাই যুক্ত হয়ে যাবে। ওকে, এবার আসেন আমরা কারকের একদম বেসিক থেকে শুরু করি। কারক কিন্তু সত্যি বলছি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে কারক থেকে বিভিন্ন পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। তো আমরা কারককে স্কিপ করবো না, কারক স্কিপ করার মতো টপিক না। আসে আমরা প্রথমেই কারকের কিছু বেসিক বিষয় জেনে নেই যে কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়। দেখেন, কারক হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। কারক শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এরপর দেখেন, কারককে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙ্গি, তাহলে কারককে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? কারকের বিশ্লেষিত রূপ হচ্ছে ক্রি যোগ নক। দেখেন কি পেয়েছি? আমরা পেয়েছি ক্রি যোগ নক। তার মানে এটা প্রত্যয় সাধিত শব্দ। কি শব্দ? যে প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ। ওকে, কারণ দেখেন কারকে এখানে প্রকৃতি প্রতি হচ্ছে ক্রি যোগ নক বা অক। এবার আসেন আমরা কারকের সংজ্ঞা শিখব। কারকের সংজ্ঞাটা খুবই গুরুত্বপূর্ণ। কারকের সংজ্ঞাটা লিখবেন যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। ঠিক আছে, লিখে ফেলেন ঝটপট যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। দ্রুত লিখে ফেলুন যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। এবার একটা উদাহরণ দেখি। দেখেন, উদাহরণটা হচ্ছে এরকম, যদি বলি এরকম যে
ইমতিয়াজের বন্ধু রাফি আসলে একটা উদাহরণের মাধ্যমে শিখতেছি। উদাহরণ দিলাম যে ইমতিয়াজের বন্ধু রাফি বিয়ে করেছে। ওকে, এখন বলেন আমি ইমতিয়াজের নিচে আন্ডারলাইন করেছি, উত্তর করেন দেখি যে এইটা কোন কারকে কোন বিভক্তি হবে। উত্তর করেন দেখি যে ইমতিয়াজের নিচে আন্ডারলাইন করা এটা কোন কারকে কোন বিভক্তি হবে। ঝটপট উত্তর করেন দেখি পারেন কিনা। ঠিক আছে, ওকে, আপনারা কমেন্ট করেন নাই। আপনাদের বলেছিলাম গত ক্লাসে যে অবশ্যই একটু আমার সঙ্গে কানেক্ট থাকার ট্রাই করবেন। আপনি উত্তর পারেন বা না পারেন সেটা খুব বেশি ম্যাটার না। ওকে, হ্যাঁ, এর মধ্যে উত্তর করেছেন যে ষষ্ঠী কারকে শূন্য বিভক্তি। ষষ্ঠী কারক বলে কারক নেই, ষষ্ঠী বিভক্তি আছে কিন্তু ষষ্ঠী কারক নামে কোনো কারক নেই। ওকে, চেষ্টা করছেন, দ্যাটস গুড। ভুল হয়েছে, এর মাধ্যমে শিখবেন। দেখেন কারক, সরি একটু ঘুমের ভাব চলে এসেছে। ওকে, এবার বলছেন করণ কারকে। হ্যাঁ, এই তো কারকের নাম বলেছেন যে করণ কারক, এটা একটা কারক হয় কিন্তু ষষ্ঠী কারক নেই। দেখেন এইটা কারক হওয়ার আগে আমরা সংজ্ঞার একটু রিপিট করব। দেখেন আমরা সংজ্ঞা পড়েছিলাম নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। কি বলেছিলাম? বলেছিলাম যে নামপদের সাথে ক্রিয়াপদের সম্পর্ককে কারক বলে। এখন আসেন যে এখানে নামপদ কি, মনে রাখবেন নামপদ বলতে সাধারণত আমরা বিশেষ্য আর সর্বনামকে বুঝি। আমরা কাকে বুঝি? সাধারণত নামপদ বলতে বিশেষ্য আর সর্বনামকে বুঝি। ওকে, আর কারকের ক্ষেত্রে মনে রাখবেন নামপদ তো অবশ্যই বিশেষ্য সর্বনাম, তবে এই কারকের ক্ষেত্রে নামপদ দ্বারা বোঝানো হচ্ছে যে যার নিচে আন্ডারলাইন থাকবে তাকে আমরা নামপদ বলবো। এখানে দেখেন কার নিচে আন্ডারলাইন আছে? আন্ডারলাইন আছে ইমতিয়াজের নিচে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে বিয়ে করেছে। দেখেন এই বাক্যের ক্রিয়াপদ কি? ওকে, এর মধ্যে আরেকজন উত্তর করেছেন কর্তাই ষষ্ঠী। গুড, ভালো ট্রাই করেছেন। দেখেন এই বাক্যের ক্রিয়াপদ যে বিয়ে করেছে। এখন দেখেন বিয়েটা কে করেছে? বিয়ে কি ইমতিয়াজ করেছে না রাফি করেছে? বিয়ে কিন্তু ইমতিয়াজ করেনি। বিয়ে কে করেছে? বিয়ে করেছে রাফি। বিয়ে কে করেছে? রাফি করেছে। ওকে, এবার দেখেন এবার তাহলে কি হচ্ছে? এই যে এখানে রাফি বিয়ে করেছে। ওকে, এখন তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক কিন্তু রাফির সম্পর্ক, এখানে ইমতিয়াজের কোনো সম্পর্ক নেই। যেহেতু ইমতিয়াজের কোনো সম্পর্ক নেই তাহলে এখানে ইমতিয়াজ কোনো কারকের মধ্যেই আসবে না, এটা কারকের মধ্যেই পড়বে না। বাট কি বুঝতে পেরেছেন? আমি যে উদাহরণ দিয়েছি এখানকার ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনার মনে বোঝেননি, যারা বোঝেননি আমি আবার রিপিট করে দিচ্ছি। দেখেন যে বলেছি ইমতিয়াজের বন্ধু রাফি বিয়ে করেছে, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে বিয়ে করেছে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে বিয়ে করেছে। এখন দেখেন বিয়ের কাজটা কে করেছে? বিয়ে করেছে কিন্তু রাফি। বিয়ে করেছে কে? রাফি করেছে, ইমতিয়াজ করেনি। আন্ডারলাইন করা আছে ইমতিয়াজের নিচে, এবং ইমতিয়াজকে এবং ইমতিয়াজের মাধ্যমে ইমতিয়াজকে নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে ইমতিয়াজ কোন কারকে কোন বিভক্তি। তাহলে একটু দেখেন তো যে ইমতিয়াজের সঙ্গে তো বিয়ে করে কোনো সম্পর্কই নাই, সম্পর্ক আছে রাফির। তাহলে কারক যদি হয় তাহলে রাফি কারক হবে, ইমতিয়াজ কোনো কারক হবে না, তাই না? তাহলে ইমতিয়াজ কি হয়ে যাচ্ছে? দেখেন এই ইমতিয়াজকে আমরা বলছি সম্বন্ধ পদ। কি বলা হচ্ছে? সম্বন্ধ পদ। তবে কারকের প্রকারভেদ পড়তে গিয়ে আমরা বেশ কিছু ঝামেলায় পড়তে পারি। আসেন কি কি ঝামেলা আছে। এই যে কারক, আমরা ছোটবেলা থেকে সাধারণত শিখি যে কারক হচ্ছে 6 প্রকার। কারক কত প্রকার? 6 প্রকার। এবং নতুন যে নবম দশম শ্রেণীর যে বই, যে বইটাকে আমরা একদম বাংলার ব্যাকরণের বাইবেল হিসেবে স্বীকৃতি দিয়েছি,
এই নবম দশম শ্রেণীর বইয়ে কারক 6 প্রকার দেয়া আছে, তবে তারা করেছে কি, তারা সম্প্রদান কারককে একেবারেই উঠিয়ে দিয়েছে। তারা সম্প্রদান কারকে কোনো অস্তিত্বই রাখেনি। কোন কারকের অস্তিত্ব খুঁজে পায়নি তারা? সম্প্রদান কারকে। তারা করেছে কি, এই যে সম্বন্ধ পদ, এটাকে আমরা আগে সম্বন্ধ পদ বলতাম, এটাকে তারা সম্বন্ধ কারক বানিয়েছে। এটার নাম দিয়েছে সম্বন্ধ কারক। ঠিক আছে, নবম দশম শ্রেণী বইয়ে সম্বন্ধ কারক দেওয়া আছে, তারা সম্প্রদান কারককে উঠিয়ে দিয়েছে। আবার এই যে সম্প্রদান কারক যে গুরুত্বপূর্ণ না, বা সম্প্রদান কারকের যে অস্তিত্ব নেই, এইটার পক্ষে মতবাদ দিয়েছেন কে? এখানে কিন্তু খুব বিখ্যাত বিখ্যাত ব্যাকরণবিদ মতবাদ দিয়েছেন। যেমন দেখেন, আপনারা হয়তো একজন বিখ্যাত ব্যাকরণবিদের নাম শুনতে পারেন, হরপ্রসাদ শাস্ত্রী। উনি কিন্তু বলেছেন যে সম্প্রদান কারকের দরকার নেই। আর রবীন্দ্রনাথ ঠাকুর, উনিও কিন্তু সম্প্রদান কারকের পক্ষে না, বিপক্ষে। তো সেই দৃষ্টিতে কিন্তু অনেকেই মানে এই এখনকার নতুন যে বইগুলো আসছে, সেখানে কিন্তু সম্প্রদান কারকের অস্তিত্ব থাকছে না। এই সম্প্রদান কারককে কর্মকারকের মধ্যে দেওয়া হয়েছে। আবার অনেকে এই সম্বন্ধ পদকে বলছে যে একটা মানে বাক্যে যতগুলো পদ থাকে, ক্রিয়ার সঙ্গে প্রত্যেকটা পদেরই ধর্মবাড়ির সম্পর্ক থাকে। যেসব পদের সরাসরি সম্পর্ক থাকবে না, সেই সবগুলিকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে সম্বন্ধ কারক। তো এই বাক্যে দেখেন, ইমতিয়াজের সঙ্গে কিন্তু বিয়ে করার সরাসরি সম্বন্ধ মানে সম্পর্ক নেই। এই জন্য ইমতিয়াজকে হচ্ছে সম্বন্ধ পদ, আর যদি সম্বন্ধ পদ না থাকে তাহলে এটাকে আমরা বলবো সম্বন্ধ কারক। এবার বলেন, আপনারা আমার কথা এবারে বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে একটু কাইন্ডলি জানাবেন যে হ্যাঁ, আপনি বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন। এবার আসেন তাহলে আমরা সাধারণত কারক 6 প্রকারই শিখব। ঠিক আছে, সম্বন্ধপত্র শিখিয়ে গেলামই, এখান থেকে আমরা সম্বন্ধ কারক বোঝার চেষ্টা করব, এবং আমরা সম্প্রদান কারককেও বাদ দিব না, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় সম্প্রদান কারক থেকে প্রশ্ন আসতেছে এবং অপশনে সম্প্রদান কারক দেওয়া আছে। যদি সম্প্রদান কারককে কোনোভাবে না রাখতো, তাহলে কিন্তু এখানে সম্প্রদান কারকের কোনো দরকারই ছিল না, তাই না? ওকে, তাহলে আমরা সেই দৃষ্টিতে প্রথমেই শিখব কর্তৃকারক। আমরা প্রথমেই শিখব কর্তৃকারক। ঠিক আছে, আসেন, কর্তৃকারক কাকে বলে? মনে রাখবেন, একটা বাক্যে ক্রিয়া মাস্ট থাকবেই। একটা বাক্যে কি থাকবে? একটা বাক্যে ক্রিয়া মাস্ট থাকবেই। এই ক্রিয়াটা যে সম্পাদন করবে বা ক্রিয়াটা যে সম্পন্ন করবে, আমরা তাকেই বলছি কর্তৃকারক। ওকে, যেমন দেখেন, যদি বলি এরকম যে নাফি ছবি আঁকে, কি লিখেছে? নাফি ছবি আঁকে। দেন এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে আঁকে। এই বাক্যের ক্রিয়াপদ কি? এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে আঁকে। আঁকার কাজটা কি করছে? নাফি করছে। আঁকার কাজটা কে করছে? নাফি করছে। দ্যাটস ওয়াই নাফিকে আমরা বলবো কি কারক? বলেন দেখি। নাফিকে বলবো কর্তৃকারক, কারণ কাজটা সে সম্পন্ন করছে। এখন আমরা জানি যে একটা কাজ বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে হতে পারে, তাই না? বিভিন্ন জন বিভিন্নভাবে হতে পারে। ধরেন একটা কাজ কারো সহযোগিতায় হচ্ছে, কারো অনুপ্রেরণায় হচ্ছে, দুজনে মিলে করছে বা একাই করছে, বিভিন্নভাবে কাজ করতে পারে। আর এর উপর ভিত্তি করে এই কর্তৃকারককে ভাগ করা হয়েছে 4 ভাগে। তাহলে খাতায় লেখেন যে কর্তৃকারক 4 প্রকার। ঝটপট লিখে ফেলেন যে কর্তৃকারক 4 প্রকার। ঠিক আছে, দ্রুত লিখে ফেলেন যে কর্তৃকারক 4 প্রকার। লেখা শেষ আশা করছি। এবার আসেন আমরা 4 প্রকারের প্রথম 1 নম্বর লিখবো হচ্ছে মুখ্য কর্তা। খাতা লেখেন যে মুখ্য কর্তা। আসেন, মুখ্য কর্তা বলতে কি বুঝি? দেখেন, মুখ্য কর্তা কি? একটা বাক্যে, আমি আবার রিপিট করছি, একটা বাক্যে কর্তা তো থাকবে, মানে ক্রিয়া থাকবেই। এই ক্রিয়াটা যে সম্পাদন করবে কারো কোনো সহযোগিতা ছাড়া, কারো কোনো অনুপ্রেরণা ছাড়া, কারো কোনো প্ররোচনা ছাড়া, তখন ওই কর্তাটাকে বলবো আমরা মুখ্য কর্তা। ওকে, যেমন দেখেন, যদি বলি এরকম হাফসা ভাত
রাধে। কি লিখেছি? হাফসা ভাত রাধে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে রাধে। এই বাক্যের ক্রিয়াপদ কি? রাধে। রান্না করার কাজটা কি করছে? হাফসা। তার মানে হাফসা নিজের কাজ নিজে করছে, এই জন্য হাফসাকে বলবো আমরা মুখ্য কর্তা। ঠিক আছে। আবার দেখেন যদি বলে এরকম যে হিমু মালা গাথে, দেখেন বলেছি যে হিমু মালা গাথে। এই বাক্যের ক্রিয়াপদ কি? গাথে। এই বাক্যের ক্রিয়াপদ কি? গাথে। গাথার কাজটা কে করছে? হিমু। গাথার কাজটা কে করছে? হিমু। ওকে। এখন দেখেন এই হিমু যে মালাটা গাচ্ছে, এখানে কেউ কি অনুপ্রেরণা দিয়েছে? না, হিমু নিজের কাজ নিজেই করছে। তখন এই হিমুকেই আমরা বলবো মুখ্য কর্তা। কি কথা শিখবো? মুখ্য কর্তা। ঠিক আছে, খুবই সহজ কনসেপ্ট, খুবই সহজ এটা। এরপর লেখেন আমরা দুটো কারক একসঙ্গে শিখবো, প্রযোজক ও প্রযোজ্যকর্তা একসঙ্গে শিখবো। লেখেন প্রযোজক ও প্রযোজ্যকর্তা। তো লিখে ফেলুন যে আমরা একবারে শিখবো যে প্রযোজক ও প্রযোজ্যকর্তা। ঠিক আছে। এবার আসলে আমাকে উদাহরণ লিখলাম। দেখেন খুবই কমন উদাহরণ যে মা শিশুকে চাঁদ দেখায়। দেখেন কি লিখেছি? লিখেছি যে মা শিশুকে চাঁদ দেখায়। একটু মনোযোগ দিয়ে দেখেন তো, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দেখায়। দেখেন ক্রিয়াপদটা কি? দেখায়। এই দেখায় ক্রিয়াপদটা দেখেই বুঝতে পারছি এখানে বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে কেউ একজন কাজটা করছে আর কেউ একজন কাজটা করিয়ে নিচ্ছে। তার মানে এই দেখায় কাজটা কিন্তু একা সম্পন্ন হচ্ছে না। কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে যে একজন কাজটা করিয়ে নিয়েছে, আরেকজন কাজটা করছে। এরকম যে কম্বিনেশনের যে ক্রিয়া থাকে, আমরা এই ক্রিয়াটাকে বলি প্রযোজক ক্রিয়া। এই ক্রিয়ার নাম কি? প্রযোজক ক্রিয়া। মনে রাখবেন যে এই ক্রিয়ার নাম হচ্ছে প্রযোজক ক্রিয়া। আর প্রত্যেকটা প্রযোজক ক্রিয়ার কর্তা থাকে দুইটা। আমি আবার রিপিট করছি, প্রত্যেকটা প্রযোজক ক্রিয়ার কর্তা থাকে দুইটা। এখন দেখেন এই যে মা, মা কিন্তু এই কাজটা করিয়ে নিচ্ছে, তার মা এখানে ডিরেকশন দিচ্ছে, তো মাকে বলবো ডিরেক্টর। শিশু কাজটা করছে, কাজটা বর্তা, তাকে ধরবো অ্যাক্টর। আর ডিরেক্টর অ্যাক্টর যে বাক্যের কম্বিনেশন থাকে আমরা তাকে বলি প্রযোজক ক্রিয়া। এখন দেখেন এই মা যেহেতু কাজটা করিয়ে নিচ্ছে, এই জন্য মাকে বলা হবে প্রযোজক কর্তা। আর শিশুর উপর কাজটা বর্তায়, এই জন্য আমরা একে বলবো প্রযোজ্যকর্তা। কি বলবো? প্রযোজ্যকর্তা। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসেন আরেকটা উদাহরণ দিচ্ছি। যদি লিখে এরকম যে শিক্ষক ছাত্রকে বই পড়ায়, এটার কোনটা কোন কারক আপনারা বের করেন দেখি। উত্তর করেন দেখি। এখানে শিক্ষক কোন কারক আর ছাত্র কোন কারক?
ঝটপট উত্তর করেন যে শিক্ষক কোন কারক, ছাত্র কোন কারক। পারা উচিত, ঠিক এটার মতো করে উত্তর করবেন। এটা উত্তর করতে থাকুন, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপর একটা কর্তা আছে, তা হচ্ছে ব্যতিহার কর্তা। ঠিক আছে, প্রথমটা প্রযোজক, শিক্ষক প্রযোজক, ছাত্র প্রযোজক। ওকে, হ্যাঁ টিচার প্রযোজক, এই তো শিখে ফেলেছেন। এবার আসেন ব্যতিহার কর্তা কি। দেখেন ব্যতিহার কর্তা অনেকটা প্রযোজকের মতোই, প্রযোজক প্রযোজ্যের মতোই। এখানেও কিন্তু ক্রিয়া থাকবে একটা, আমি আবার রিপিট করে দিচ্ছি, সাধারণত ক্রিয়া থাকবে একটা। একটা কাজ দুজনে করবে, কয়জনে? দুজনে করবে, তারা নিজেদের মতো করবে। আগের কাজটা যেমন একজন অনুপ্রেরণায় করতো, কারো সহযোগিতায় করতো, এখানে কোনো প্রকার সহযোগিতা বা কোনো প্রকার প্ররোচনা থাকবে না, যে যার মতো করে কাজটা করবে। তখন এই দুইটা কর্তাকে একসঙ্গে, আমি আবারও বলছি, দুইটা কর্তাকে একসঙ্গে বলা হবে ব্যতিহার কর্তা। ওকে, যেমন দেখেন যদি বলে এরকম যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। দেখেন কি লিখেছি, লিখেছি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে খায়। খাওয়ার কাজটা কে করছে? দেখেন দুজনে, বাঘে মহিষে করছে। এখানে কেউ কাউকে বলছে না যে হ্যাঁ আমি যেভাবে জল খাচ্ছি তুমি সেভাবে জল খাও, বা তোমাকেও ঠিক সেভাবে জল খেতে হবে, এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নেই। দুজনের দুজনের কাজ নিজেদের মতো করে করছে। তখন এই বাঘে মহিষে এটাকে একসঙ্গে আমরা বলছি ব্যতিহার কর্তা। একসঙ্গে কি বলছি? ব্যতিহার কর্তা। ঠিক আছে, তাহলে দেখেন আবার যদি বলে এরকম যে রাজায় রাজায় লড়াই উলুখাগড়ার প্রাণান্ত। রাজায় রাজায় লড়াই উলুখাগড়ার প্রাণান্ত। উলুখাগড়া মানে হচ্ছে নিরীহ সেনা বা নিরীহ জনগণ। ওকে, দেখেন এখানে লড়াই হচ্ছে কার মধ্যে? রাজা রাজা, দুটো রাজার মধ্যে যুদ্ধ হচ্ছে। এক এক রাজা এক একজনের মধ্যে করে যুদ্ধ করে। এখানে এমন না যে এক রাজা যেভাবে যুদ্ধ করবে আরেক রাজা ঠিক একইভাবে যুদ্ধ করবে, না। অর্থাৎ কাজ কিন্তু একটা, দুজনে মিলে করবে, যে যার মতো করে করবে। তখন ওই দুই কর্তাকে একসঙ্গে বলা হবে ব্যতিহার কর্তা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন এটা। এবার আসেন আমরা শিখবো কি কর্মকারক। আমি হেডলাইন দিলাম কর্তৃকারক শেষ, আমরা শিখবো কর্মকারক। কর্মকারক কাকে বলে? দেখেন কর্মকারক হচ্ছে যার উপর আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, অথবা বলতে পারি যে কর্তা যার আশ্রয়ে ক্রিয়া সম্পাদন করেন, কর্তা যার আশ্রয়ে ক্রিয়া সম্পাদন করেন তা কর্মকারক। ঠিক আছে, ওকে। যেমন দেখেন যদি বলে এরকম যে ইমতিয়াজ মাছ ধরে। ঠিক আছে, খুবই সিম্পল বাক্য লিখেছি। দেখেন লিখেছি যে ইমতিয়াজ মাছ ধরে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে ধরে। ধরার কাজটা কি করছে? ইমতিয়াজ করছে। ইমতিয়াজ নিজের কাজ নিজেই করছে, নিজেই ধরছে। দ্যাটস ওয়াই ইমতিয়াজ হচ্ছে মুখ্য কর্তা, বা ইমতিয়াজ হচ্ছে কর্তৃকারক। এখন দেখেন এই ধরাটা ডিপেন্ড কার উপরে? মাছের উপরে। মাছ ছাড়া কি ইমতিয়াজকে ধরতে পারতো বাক্য অনুযায়ী? না, ধরতে পারতো না। দ্যাটস ওয়াই মাছ হচ্ছে কর্মকারক। মাছ কোন কারক? কর্মকারক। একটা বিষয় মনে রাখবেন যে ক্রিয়াকে, ক্রিয়াকে সাধারণত কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে, ক্রিয়াকে সাধারণত কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় আমরা তাকেই বলছি কর্মকারক। তাকে কি বলছি? কর্মকারক। ঠিক আছে, আবার দেখেন আমি বলেছি যে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় আমরা তাকেই বলছি কর্মকারক। দেখেন খুবই সহজ উত্তর। এবার দেখেন এই কর্মের একটু আমরা প্রকারভেদ শিখব। ঠিক আছে, আমরা শিখবো যে কর্মের প্রকারভেদ।
দেখেন কর্ম হচ্ছে দুই প্রকার, একটু বুঝতে হবে কিন্তু এটা কর্মকারক না, কর্ম দুই প্রকার। খাতায় লেখেন যে কর্ম দুই প্রকার। নাম্বার ওয়ান মুখ্য কর্ম, নাম্বার টু গৌণ কর্ম। মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক, গৌণ কর্ম হচ্ছে ব্যক্তিবাচক। ঠিক আছে? আমি একটু কমেন্ট দেখে এসে ভালো করে কি অবস্থা আপনাদের। ঠিক আছে, এবার আসেন একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে ফেলি। যদি এরকম যে রাত্রিকে বাবা লাল কলম দিলেন। দেখেন কি লিখেছি, লিখলাম যে রাত্রিকে বাবা লাল কলম দিলেন। এই বাক্যের ক্রিয়াপদ কিন্তু দিলেন। এই বাক্যের ক্রিয়াপদ কি? এই বাক্যের ক্রিয়াপদ দিলেন। এখন দেখেন দেয়ার কাজটা করেছে কে? দেয়ার কাজটা করেছে কে? বাবা। তার মানে বাবা নিজের কাজ নিজে করেছে, বাবা হচ্ছে কর্তৃকারক। এখন দিলেনকে প্রশ্ন করেন, প্রশ্ন করেন যে কি দিলেন, একবার প্রশ্ন করবো কি দ্বারা, কি দিলেন? কলম। তার মানে এটা একটা কর্মকারক। আবার প্রশ্ন করবো আমরা ক্রিয়াকে, কাকে দিলেন? প্রশ্ন করব কাকে দিলেন। ওকে, কাকে দিলেন প্রশ্ন করলে পাই রাত্রিকে। তাহলে এইখানেও একটা কর্ম। দেখেন এই বাক্যে কর্ম আছে দুইটা। এখন দেখেন যেটা বস্তুবাচক সেটা হচ্ছে মুখ্য কর্ম। এটা বস্তুবাচক, এটা হচ্ছে মুখ্য কর্ম। আর এটা ব্যক্তিবাচক বা প্রাণীবাচক, এটাকে বলবো আমরা গৌণ কর্ম। ঠিক আছে? ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। আসেন আরেকটা উদাহরণ দিব, আপনারা বের করবেন, ছটপট লিখবেন। যদি এরকম যে নিঝুম বাবাকে পাঞ্জাবি দিলেন। এখন উত্তর করেন যে নিঝুম কোন কারক, বাবাকে কোন কারক, পাঞ্জাবি কোন কারক? সবাই ঝটপট এটুকু কমেন্ট করে জানান যে কোনটা কোন কারক। ঝটপট কমেন্ট করেন দেখি।
ওকে, হ্যাঁ চমৎকার। বাবা হচ্ছে গৌণ কর্ম, পাঞ্জাবি হচ্ছে মুখ্য কর্ম। গুড। নিঝুম হচ্ছে দেখছেন প্যাচ লাগায় ফেলছেন। নিঝুম বাবাকে পাঞ্জাবি দিলেন, নিঝুম কেন গৌণ হবে? নিঝুম তো গৌণ না। দেখেন নিঝুম তো দিয়েছে, এখানে পাঞ্জাবি দিলেন, দেওয়ার কাজটা করেছে কে? নিঝুম। তো নিঝুম তো এখানে কর্তৃকারক, কেমন কর্তা? মুখ্য কর্তা। কাকে দিয়ে? বাবাকে দিয়েছে, পাঞ্জাবি দিয়েছে। তাহলে বাবা হচ্ছে গৌণ কর্ম আর পাঞ্জাবি হচ্ছে মুখ্য কর্ম। নিঝুম কেন কর্ম হবে? আপনি উত্তর ভুল করেছেন, নিঝুম কোনো কর্ম হবে না। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। এবার বুঝতে পেরেছেন, এবার খাতা লেখেন যে কর্মকারক 4 প্রকার। কর্মকারক 4 প্রকার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। কর্মকারক 4 প্রকার। একটার মধ্যে লিখবেন সকর্ম ক্রিয়ার কর্ম। লিখেন যে সকর্ম ক্রিয়ার কর্ম, ঝটপট লিখেন। লিখেন যে সকর্ম ক্রিয়ার কর্ম। ঠিক আছে, ওকে। এবার আসেন সকর্ম ক্রিয়ার কর্ম বলতে কি বুঝি? খুবই সিম্পল। গতকালকে আমরা কারো ক্রিয়া শিখেছিলাম মনে হয়, পদ প্রকরণ। হ্যাঁ মেবি গত ক্লাসে শিখেছিলাম, যতদূর মনে পড়ে পদ শিখেছিলাম। দেন পদে শিখেছিলাম যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। কি বলে? যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। আর এই ক্রিয়ার কর্মটাকেই বলা হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। খুবই সহজ বিষয়, কিন্তু কঠিন হয়ে গেছে। ওকে, আসেন সহজভাবে উদাহরণ দিচ্ছি। যদি বলে এরকম যে হিমু ফুল তোলে, দেখেন কি লিখেছি? আমি লিখেছি হিমু ফুল তোলে। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে তোলে। এই বাক্যের ক্রিয়াপদ কি? তোলে। দেখেন তোলার কাজটা কে করছে? তোলার কাজটা করছে হিমু, তাই না? হিমু এখানে মুখ্য কর্তা। এখন না তোলেকে প্রশ্ন করেন কি তোলে? ফুল। এই তোলে যেহেতু ক্রিয়া, আর এই তোলেকে প্রশ্ন করে কর্ম পাওয়া যাচ্ছে, ফুল হচ্ছে কর্ম। আর যে ক্রিয়ার কর্ম থাকে সেই ক্রিয়ার নাম হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। ওকে, আর এই কর্মটাকে বলা হবে সকর্মক ক্রিয়ার কর্ম। জাস্ট কিছুই না, একটা ক্রিয়ার কর্ম থাকবে, আর এই কর্মটাকেই সাধারণত বলা হচ্ছে সকর্মক ক্রিয়ার কর্ম। ঠিক আছে, ঠিক একেবারে দেখেন আরো সহজ করে যদি বলি, বললাম যে আমি ভাত খাই। ওকে, দেন কি লিখেছি? লিখেছি যে আমি ভাত খাই। এখন এই বাক্যের ক্রিয়াপদ কি? খাই। খাইকে প্রশ্ন কি? খাই, ভাত, কর্ম আছে, তাহলে এই ক্রিয়াটাই হয়ে যাচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। এখন দেখেন এখানে ভাতটা কি কর্মকারক, তাই না? এই কর্মটাকেই তখন আমরা বলতেছি সকর্মক ক্রিয়ার কর্ম। এই ক্রিয়াটাকে বলছি আমরা সকর্মক ক্রিয়ার কর্ম। আশা করছি বুঝতে পেরেছেন। একটু আমাকে জানাবেন যে এটুকু বুঝতে পেরেছেন কিনা। এটুকু কি বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, বুঝতে পেরেছেন, অনেক ধন্যবাদ। এবার আসেন আমরা শিখব প্রযোজক ক্রিয়ার কর্ম। আসেন আমরা শিখব প্রযোজক ক্রিয়ার কর্ম। আজকের ক্লাসের মাঝখানে একটু ব্রেক দিব আমরা, কারক শেষ করে পরবর্তী ক্লাস কিন্তু সমাসের। ঠিক আছে, হয়তো বা আধা ঘন্টা বা এরকম একটা ব্রেক থাকবে। ব্রেকের পরে আবার পরবর্তী ক্লাসটা হবে, সমাসের ক্লাসটা হবে। ঠিক আছে, ক্লাসটা একটু জাস্ট শুনবেন বা করবেন। আশা করছি এর ফলে আপনি যেগুলো একদম কিছু বেসিক ধারণাগুলো আছে যেখান থেকে প্রশ্ন আসে ওইগুলো অবশ্যই তো পড়লে পারবেন, আমার ক্লাসগুলো আরেকটু ভালো করে পারবেন বা মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, চেষ্টা করবেন ক্লাসটা করার জন্য। ক্লাসটা শেষ করার পরে আবার একটু বিরতি নিব আমি,
বিরতি নিয়ে আবার ক্লাসটা স্টার্ট করব। দেখেন লিখেছি যে প্রযোজক ক্রিয়ার কর্ম কি। প্রযোজক ক্রিয়ার কর্ম হচ্ছে একটা বাক্যে অবশ্যই ক্রিয়া থাকবে, তাই না? এখন দেখেন যদি ক্রিয়াটা হয় প্রযোজক ক্রিয়া, আর প্রযোজক ক্রিয়ার শর্ত কি আমরা আগে শিখলাম, অর্থাৎ যখন একটা বাক্যের ক্রিয়া দেখব যে একটা কাজ কেউ একজন করিয়ে দিচ্ছে আর কাজটা কেউ একজন করিয়ে নিচ্ছে বা আরেকজন করছে, যদি এরকম কম্বিনেশন পাই তাহলে আমরা এই ক্রিয়াকে বলি প্রযোজক ক্রিয়া। আমি আবার রিপিট করছি, একটা কাজ কেউ একজন করিয়ে দিচ্ছে আর কাজটা কেউ একজন করছে বা কারো অনুপ্রেরণায় একজন কাজটা করছে, তখন ওই ক্রিয়াটাকে বলে আমরা প্রযোজক ক্রিয়া। খুবই সহজ। দেখেন আমরা কিছুক্ষণ আগে উদাহরণ শিখলাম যে মা শিশুকে চাঁদ দেখায়। দেখেন কি লিখেছি, আমি লিখেছি মা শিশুকে চাঁদ দেখায়, মানে একদম সবচেয়ে কমন প্রশ্ন এবং সবচেয়ে বেশিবার পরীক্ষা আসা একটা উদাহরণ। এখন বললাম মা শিশুকে চাঁদ দেখায়, এই বাক্যে ক্রিয়াপদ দেখায়। এখন দেখাই ক্রিয়াকে দেখে কি মনে হচ্ছে যে অবশ্যই কাজটা কেউ একজন করিয়ে দিচ্ছে আর কেউ কাজটা করছে, অথবা কেউ একজন দেখতে বলতেছে আর একজন দেখতেছে, এরকম যে কম্বিনেশন ক্রিয়া থাকে আমরা এই ক্রিয়াটাকে বলি প্রযোজক ক্রিয়া। আমরা এইটাকে বলি প্রযোজক ক্রিয়া। ঠিক আছে, এবার দেখেন এই প্রযোজক ক্রিয়ার যে কর্তা থাকে আমরা প্রথমটাকে বলি প্রযোজক কর্তা। আমরা একটু আগে শিখলাম এটা প্রযোজক কর্তা, এটা হচ্ছে প্রযোজ্য কর্তা। এখন দেখেন দেখাই যেহেতু প্রযোজক ক্রিয়া, এই দেখে প্রশ্ন করেন কি দেখায়, উত্তর কি আসছে চাঁদ, তারপর চাঁদ হচ্ছে কর্ম, আর এই কর্মটাকে বলা হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। বলে দিয়েছি যে কর্মগুলো সাধারণত ক্রিয়ারই হবে। ঠিক আছে, তাহলে এই কর্মটাকে বলবো আমরা প্রযোজক ক্রিয়ার কর্ম। এবার আসেন আরেকটা উদাহরণ দিই, যদি বলে এরকম যে শিক্ষক ছাত্রকে বই পড়ান। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আপনারা বের করেন যে এই বাক্যে কোনটি প্রযোজক ক্রিয়ার কর্ম, এটা বের করেন। নিচের কোনটি প্রযোজক ক্রিয়ার কর্ম? ছাত্রকে কেন হবে, এটা বই হবে। হ্যাঁ ভেরি গুড, এই তো একজন উত্তর ভুল করেছেন। আপনি উত্তর লিখেছেন যে ছাত্রকে, ছাত্রকে তো কর্ম না, এখানে ছাত্রকে তো হচ্ছে প্রযোজ্য কর্তা, কারণ এটা তো প্রযোজক ক্রিয়া। মনে রাখবেন প্রত্যেকটা প্রযোজক ক্রিয়ার কর্তা থেকে দুইটা, প্রত্যেকটি প্রযোজক ক্রিয়ার কর্তা থেকে দুইটা, একটা প্রযোজক কর্তা একটা প্রযোজ্য কর্তা। তা ছাত্র প্রযোজ্য কর্তা, আর পড়ানকে প্রশ্ন কি পড়ান, বই, বই হচ্ছে কর্ম, আর এটা যেহেতু প্রযোজক ক্রিয়া তাহলে বই হচ্ছে প্রযোজক ক্রিয়ার কর্ম। ঠিক আছে, ওকে। এরপর আসেন আমরা শিখব সমধাতুজ কর্ম। ঠিক আছে, আসেন সমধাতুজ কর্ম কি, অর্থাৎ একটা বাক্যের কর্ম এবং ক্রিয়াপদ দুইটাই একই ধাতু থেকে উৎপন্ন হবে। আবার রিপিট করছি, বাক্যের ক্রিয়া এবং কর্ম দুইটাই একই ধাতু থেকে উৎপন্ন হবে, আমরা তাকেই বলবো সমধাতুজ কর্ম। কি বলবো, সমধাতুজ কর্ম। ঠিক আছে, আসেন কিছু উদাহরণ দেখলে ভালোভাবে বুঝতে পারবেন।
ওকে, আসেন একটা উদাহরণ লিখলাম এরকম, দেখেন বললাম যে বেশ এক ঘুম ঘুমিয়েছি। দেখেন লিখেছি কি, লিখেছি যে বেশ এক ঘুম ঘুমিয়েছি। এখন দেখেন এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে ঘুমিয়েছি। এই ঘুমিয়েছি আসছে যে ধাতু, সে ধাতুর নাম হচ্ছে ঘুম ধাতু। এই ধাতুর নাম কি? ঘুম। আবার দেখেন এই যেখানে আছে ঘুম, এই ঘুমও কিন্তু আসছে কোন ধাতু থেকে? ঘুম ধাতু থেকে। এখানে এই ঘুমটা কিন্তু কর্মকারক, কারণ ঘুমিয়েছি কে প্রশ্ন করেন কি ঘুমিয়েছি? ঘুম ঘুমিয়েছি, তাহলে ঘুমটা হচ্ছে কর্মকারক, তাই না? এখন দেখেন এই কর্ম আর এখানে ক্রিয়া দুইটাই কিন্তু একই ধাতু থেকে উৎপন্ন, তখন এই কর্মটাকে বলা হবে সমধাতুস কর্ম। ওকে, আবার দেখেন যদি বলি এরকম যে সে বিস্ময়ের হাসি হাসলো। ওকে, লিখে ফেলেন যে সে বিস্ময়ের হাসি হাসলো। ওকে, এখন দেখেন এই যে হাসলো, এই হাসলো আসছে হাঁস ধাতু থেকে। হাসলো কোথা থেকে আসছে? হাসলো আসছে হাঁস ধাতু থেকে। আবার দেখেন হাসি, এই হাসিও আসছে হাঁস ধাতু থেকে। কোন ধাতু থেকে? হাঁস। তার মানে দেখেন দুইটাই কি হাঁস ধাতু থেকে আসছে না? এই হাসি কিন্তু কর্ম, আমরা এই কর্মটাকে বলবো সমধাতুস কর্ম। ঠিক আছে, আমরা এটাকে কি বলবো? সমধাতুস কর্ম। পারবো কি? ওকে, আশা করছি পারবো। ঠিক আছে, এরকম অনেক উদাহরণ আছে। যদি এরকম যে সে তাকে বেশ মার মারলো, তাই না? এই যে মার মারলো, তাহলে দেখেন এখানে মারলো আসছে কোন ধাতু থেকে? মার থেকে আসছে। ঠিক, এখানে কর্মকারকটা হচ্ছে মার, তখন এই কর্মটাকে বলবো আমরা সমধাতুস কর্ম। আমরা কি বলবো? সমধাতুস কর্ম। ওকে, এরপর লাস্ট ওয়ান আসেন, আমরা শিখবো উদ্দেশ্য ও বিধেয় কর্ম। উদ্দেশ্য ও বিধেয় কর্ম। চটপট লিখে ফেলেন যে উদ্দেশ্য ও বিধেয় কর্ম। উদ্দেশ্য বিধেয় কর্ম কি? দেখেন আমরা অনেক সময় যে একটা বস্তুকে বা প্রাণীকে বা ব্যক্তিকে যে কাউকে উদ্দেশ্য করে আরেকটা নামে ডাকি, অর্থাৎ যাকে উদ্দেশ্য করে রাখছি আমরা তাকে বলি উদ্দেশ্য কর্ম, আর উদ্দেশ্য করে যা ডাকা হয় তাকে বলছি আমরা বিধেয় কর্ম। যেমন দেখেন বইয়ে যে উদাহরণটা পাবেন আপনারা, আমরা লিখতে পারি যেরকম যে দুধকে মোরা দুগ্ধ বলি। দেন উদাহরণ কি লিখেছি? উদাহরণ লিখেছি যে দুধকে মোরা দুগ্ধ বলি। এই বাক্যে দেখেন এই যে দুধ, এই দুধকে কিন্তু আমরা উদ্দেশ্য করছি, দুধকে কিন্তু উদ্দেশ্য করে আমরা বলছি কি? দুগ্ধ। তার মানে দুধকে উদ্দেশ্য করে দুগ্ধ বলা হচ্ছে, এই কারণে দুধ হচ্ছে উদ্দেশ্য কর্ম। দুধ উদ্দেশ্য কর্ম, আর এই দুগ্ধ এইটাকে বলছি বিধেয় কর্ম। ঠিক আছে, ওকে, এবার আপনাদের জন্য প্রশ্ন। হলুদকে মোরা হরিদ্রা বলি। প্রশ্ন তো দেওয়ার দরকার নেই, আমি জাস্ট বলেছি দেখেন যে হলুদকে আমরা উদ্দেশ্য করছি, হলুদকে উদ্দেশ্য করে আমরা বলছি কি? হরিদ্রা। আর এই হরিদ্রাই হলুদ হচ্ছে উদ্দেশ্য, আর হরিদ্রা হচ্ছে বিধেয় কর্ম। ওকে, ঠিক আছে, আমাদের কর্মকারক শেষ। তার মানে আমরা কর্তৃকারক কর্মকারক শেষ করেছি। এখন আমরা যে কারক শিখবো সেই কারকের নাম হচ্ছে করণ কারক। খাতায় লিখবেন যে করণ মানে বা করণ অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। খাতায় ঝটপট লিখেন যে
করণ অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক বা উপায়। করণ ও কর্ম একসঙ্গে না, করণ ও কর্ম তো একসঙ্গে গুলিয়ে ফেলতে কোনো প্রশ্নই আসে না। দুই জিনিস। আপনি বলতে পারেন যে করণ ও কর্ম গুলিয়ে ফেলতে পারেন, কারণ যদি বুঝতে না পারেন যে এটা হচ্ছে আপনার যন্ত্র সহায়ক বা উপায় না বুঝতে পারেন, তখন কর্মকারকের মধ্যে দিতে পারেন, তবে সবসময় যে এখানে গুলবে তা না। ওকে, এবার আসেন করণ করো কাকে বলে, অর্থাৎ একটা বাক্যের ক্রিয়া কর্তা যার মাধ্যমে বা যার উপায়ে বা যার সাহায্যে সম্পাদন করবে আমরা তাকে বলছি করণ কারক। ওকে, এখন দেখেন যদি উদাহরণ লিখে এরকম সিম্পলি লিখলাম যে ভাত খাবো, দেখেন কি লেখা আছে, লেখা আছে ভাত খাবো। তাহলে এই বাক্যের ক্রিয়াপদ কি, খাবো। ওকে, এই খাওয়ার কাজটা সম্পাদন করছে কি আমি উজ্জ্ব আছি। তাহলে এখানে ভাতটা হচ্ছে কর্মকারক, কারণ প্রশ্ন মানে কি খাবো, ভাত। এখন দেখেন যদি বলে এরকম যে চামচ দিয়ে ভাত খাবো, দেন কি লিখেছি, লিখেছি যে চামচ দিয়ে ভাত খাবো। তার মানে এই যে চামচ, এই চামচটা কিন্তু ভাত খাওয়ার যন্ত্র, সহায়ক বা উপায়, আর এই চামচটাকে বলছি আমরা করণ কারক। ওকে, আবার দেখেন যদি বলে এরকম যে চিঠি লিখবো, চিঠি কিন্তু কর্মকারক। কিন্তু যদি বলে এরকম যে পেন্সিল দিয়ে চিঠি লিখবো, পেন্সিল দিয়ে চিঠি লিখবো। এখন দেখেন এই যেখানে পেন্সিল, এই পেন্সিল কিন্তু চিঠি লেখার যন্ত্র, সহায়ক বা উপায়, আর এই কারণে এই পেন্সিল হয়ে যাবে কি কারক, পেন্সিল হয়ে যাচ্ছে করণ কারক। ঠিক আছে, এবার সে একটু এক্সেপশন দেখি। দেখেন যদি বলে এরকম যে খিলিপান দিয়ে ঔষধ খাবো। এবার আপনার উত্তর কোন দেখি যে খিলিপান কোন কারক হবে, এটার উত্তর করেন যে খিলিপান দিয়ে ওষুধ খাবো, খিলিপান কোন কারক। ওকে, করণ করণ বলেছেন উত্তর, দেখি বাকিগুলো উত্তর করেন সবাই। ওকে, সবাই করণ কারক বলেছেন, এটার উত্তর হবে অধিকরণ কারক। এখন প্রশ্ন বলতে করতে পারেন যে এটাকে কেন আমরা অধিকরণ কারক বলবো। দেখেন এর আগে যখন বললাম যে চামচ দিয়ে ভাত খাবো, আমরা কিন্তু চামচটা দিয়ে ভাত খেয়েছি, এমন না যে চামচ খেয়ে ফেলছি। আমরা কি চামচ খেয়ে ফেলি না, এখানে চামচ হচ্ছে ভাত খাওয়ার যন্ত্র, সহায়ক বা উপায়। আবার দেখেন চিঠি লিখবো, যখন পেন্সিল দিয়ে বা কলম দিয়ে চিঠি লিখবেন তখন জাস্ট কলমটা যন্ত্র, সহায়ক বা উপায়, আর কিছুই না। কিন্তু খিলিপান দিয়ে যখন ওষুধ খাবেন তখন এমন না যে শুধু খিলিপান দিয়ে ওষুধটা খাবেন আর খিলিপানটা যেমন হচ্ছে তেমন রাখবেন, এটা বিষয়টা না। বিষয় হচ্ছে আপনি কিন্তু খিলিপান সহ খেয়ে ফেলবেন। এটা এসেছে নর্মালি কবিরাজি চিকিৎসা থেকে। দেখবেন যখন কোনো গাছান্ত ঔষধ কবিরাজ যখন দেয় তখন এই ঔষধে খুব তেতো থাকে, খিলিপান দিয়ে খেলে তেতো ভাবটা দূর হয়ে যায়। আর পান পাতা রস খেয়ে কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে। ওকে, তাহলে এটা খেলে কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ হয়ে যাচ্ছে। তো এই কারণে কিন্তু খিলিপান দিয়ে ওষুধ খেতে বলতো কবিরাজেরা। এর ফলে কি হতো যে খিলিপানের মধ্যে ওষুধটা রাখা হতো, আর এইখান থেকেই কিন্তু আসে যে খিলিপান দিয়ে ওষুধ খাবো। তার মানে খিলিপান হচ্ছে একটা ওষুধ রাখার স্থান,
এই জন্যই কিন্তু এটাকে আমরা করণ কারক না বলে আমরা বলবো অধিকরণ কারক। কি কারক বলবো? অধিকরণ কারক। বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু জানান যে এটা কিন্তু এক্সেপশন ছিল, এটা আসলে অনেকেই ভুল করবে, কিন্তু এটা অধিকরণ কারকই হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন। এরপর আসেন আমরা কিছু উদাহরণ দিচ্ছি, আপনি লিখবেন। লেখেন যে শিকারী বিড়াল গোফে চেনা যায়। ওকে, বোঝেননি? দেখেন, খিলিপান দিয়ে ওষুধ খাবো, এই খিলিপান কিন্তু ওষুধ খাবার যন্ত্র সহায়ক উপায় না, তার মানে করণ কারক না। তাহলে এটা কি? যে ওষুধটা খিলিপানের মধ্যে রাখা হয়, রেখে খাওয়া হয়, তার মানে খিলিপান হচ্ছে ওষুধ রাখার স্থান, আর স্থান বোঝালে অধিকরণ কারক, ব্যাস। এবার খাতা দেখেন যে শিকারী বিড়াল গোফে চেনা যায়। এরপর লিখবেন লাঙ্গল বা লাঙ্গলে কৃষক জমি চাষ করে। লাঙ্গলে কৃষক জমি চাষ করে। তো দিয়ে তো বলতেই পারে, সমস্যা তো নেই। দিয়ে থাকলে যে ওইটাই যন্ত্র সহায়ক উপায় এমন তো বিষয় না, তাই না? দিয়ে থাকতেই পারে। আরে আবার বুঝিয়ে দিতে বলে, ভাই এখানে একটা টিস্যু আছে, ওকে, ধর এর একটা টিস্যুটাকে ধরেন পান, ওকে, এটা হচ্ছে পান ধরে নেন ভালো করে বোঝার জন্য। দিয়ে টিয়ে তো কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার কারক বুঝতে গেলে প্রথমে আমি বলেছিলাম যে কারকের ক্রিয়াটা বুঝবেন, আর যার নিচে আন্ডারলাইন তার সঙ্গে সম্পর্কটা কি, সম্পর্কটা বুঝতে হবে। দিয়ে মেয়ে কি আছে এগুলো কোনো মেটার না। ধরেন এটা একটা পান, এখন আপনি ওষুধ খাবেন পানটা দিয়ে, ওকে, তার মানে কি আপনি ওষুধটা এসে পানটা নেশে সরি ওষুধটা নেশে পানের মধ্যে রেখেছেন, রেখে পানটা সহ খেয়ে ফেলতেছেন। এখন আমি যদি বলি যে হচ্ছে খিলিপান দিয়ে ওষুধ না খেয়ে বলি যে ওষুধ খাবো খিলিপান দিয়ে, বা খিলিপান ওষুধ দিয়ে খাবো, তাহলে কি হবে? তাহলে কি আপনি উল্টাপাল্টা মানে উল্টা ধরবেন? না, ধরার সুযোগ নেই। বিষয় হচ্ছে এখানে সাধারণত এই খিলিপানটা হচ্ছে ওষুধ রাখার একটা স্থান, এরপরে খাচ্ছেন না ফেলে দিচ্ছেন সেটা পরের বিষয়। এমন না যে এইটা একটা যন্ত্র সহায়ক বা উপায়, খিলিপান কিন্তু আপনার যন্ত্র সহায়ক বা উপায় না। ওকে, এবার এগুলো লেখেন। এরপর দেখেন যদি বলি যে লোকটি জাতিতে বৈষ্ণব, ঠিক আছে, লোকটি জাতিতে বৈষ্ণব। এখানে দেখেন যে শিকারী বিড়াল গোফে চেনা যায়, এখানে চেনা যায় ক্রিয়া, কি চেনা যায়? বিড়াল, কিসের দ্বারা চেনা যায়? গোফ, তার মানে গোফ হচ্ছে করণ কারক। আবার দেখেন লাঙ্গলে কৃষক জমি চাষ করে, বা লাঙ্গল দিয়ে লাঙ্গলের মাধ্যমে, এখন দেখেন এই লাঙ্গলই হচ্ছে করণ কারক, এখানে তো দিয়ে নেই, তাহলে কি করবেন? ওকে, যিনি প্রশ্ন করেছেন একটু আপনি আমাকে বলবেন যে এখনো বুঝতে পারেননি কিনা। লোকটি জাতিতে বৈষ্ণব, উনি বৈষ্ণব কিসে? জাতিতে, জাতির দ্বারা, এই জন্য জাতিতে হচ্ছে করণ কারক। ঠিক আছে, ওকে। এবার আসেন আমরা দেখব সম্প্রদান কারক। ওকে, এবার আমরা এখন শিখব সম্প্রদান কারক। সম্প্রদান কারক কি? অর্থাৎ স্বার্থ ত্যাগ করে যখন কিছু দান করা হবে আমরা তখন সেটাকে বলছি সম্প্রদান কারক। খাতা লেখেন যে স্বার্থ ত্যাগ করে যা দান, লেখেন যে স্বার্থ ত্যাগ করে যাকে দান করা হয়
তা সম্প্রদান। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, যে যাকে দান করা, এটা ইম্পর্টেন্ট। লেখেন স্বার্থ ত্যাগ করে যাকে দান করা হয়, স্টার দেবেন এটা, যে যাকে দান করা হচ্ছে। ঠিক আছে, স্বার্থ ত্যাগ করে যাকে দান করা হয় তা করা হয় তা সম্প্রদান। মানে যে ব্যক্তিকে বা যাকে দান করা হবে, শুধু ব্যক্তি না হতে পারে, বস্তু হতে পারে, কোনো প্রাণী হতে পারে, যে কাউকে হতে পারে, অর্থাৎ যাকে দানটা করা হবে আমরা তাকে বলবো কি সম্প্রদান। তার মানে এখান থেকে বুঝতে পারছি যে দান দেয় বা যা দান দেওয়া হয় এটা কিন্তু সম্প্রদান না। সম্প্রদান হচ্ছে যাকে দান করা হয়, আর যে দান গ্রহণ করে সে হচ্ছে সম্প্রদান। আসেন কিছু উদাহরণ দেখি। উদাহরণ খাতা লিখবেন যে ভিখারিকে লেখো, ভিখারিকে ভিক্ষা দাও। এরপর লিখবেন গরিবকে কাপড় দাও। এরপর লিখবেন মসজিদে চাঁদা দাও। এরপর লিখবেন ধোপাকে কাপড় দাও। এরপর লিখবেন সন্ত্রাসীকে চাঁদা দাও। ঠিক আছে, এরপর লিখবেন সৎ পাত্রে কন্যাদান করো। ঠিক আছে, এখন দেখেন দানগুলো গ্রহণ করছে কে? সব ধরেন ভিখারি, গরিব, মসজিদ, ধোপা, সন্ত্রাসী, সৎপাত্র, এগুলো আন্ডারলাইন করবেন। ঠিক আছে, আসেন আমি একটা একটা ব্যাখ্যা করছি। প্রথমে আছে কি ভিখারিকে ভিক্ষা দাও। এখন দেখেন ভিখারিকে যখন আমরা ভিক্ষা দেই, স্বার্থ ত্যাগ করে দিই, তার কাছে চাওয়া পাওয়ার কিছু থাকে না, তাই না? অর্থাৎ ইহলৌকিক কিছু পাবার আশা বাদ দিয়ে পরলৌকিক পাবার আশা যে দান করা হয় সেটাও কিন্তু মানে যাকে দান করা হয় সেটাও সম্প্রদান। এই যে ভিখারিকে, তাই না, এটাও কিন্তু সম্প্রদান হচ্ছে। গরিবকে কাপড় দাও, যখন আমরা কোনো গরিবকে কাপড় দিয়ে দিই, একবারে দিয়ে দিই, এখানে গরিবের কাছে আর আমাদের চাওয়া পাওয়ার কিছু থাকে না, একদম স্বার্থ ত্যাগ করে দান করে থাকে। এই জন্য গরিবকে কাপড় দাও, এটাকে বলবো আমরা সম্প্রদানকারক। এবার দেখেন মসজিদে চাঁদা দাও। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান অথবা কোনো চ্যারিটি ফার্ম, যেখানে টাকা দিয়ে মানুষের কখনোই ব্যাক পাওয়ার আশা করে না বা করেও না, এরকম যে জায়গাগুলো আছে সেই জায়গায় যদি দান করা হয় তাহলে সেগুলোকে বলবো আমরা সম্প্রদানকারক। কিন্তু এখানে দেখেন ধোপাকে কাপড় দাও। এখন ধোপাকে কাপড় দিলে আমরা কি কাপড় একবারে দিয়ে দেই? একবারে স্বার্থ ত্যাগ করে কাপড় দেই না, আমরা একবার স্বার্থ ত্যাগ করে কাপড় দেই না। এই জন্য এটা কিন্তু আর সম্পাদন হবে না, এটা হয়ে যাবে কর্মকারক। কি হয়ে যাবে? কর্মকারক। আবার দেখেন সন্ত্রাসীকে চাঁদা দাও। সন্ত্রাসী কি কখনোই চাঁদা কি দেওয়া হয় এভাবে যে স্বার্থ ত্যাগ করে দেওয়া হয় না, চাপে পড়ে ভয়ে পড়ে দিতে হয়, চাপে বা ভয়ে পড়ে দিতে হয়। এই জন্য এটাও কিন্তু হয়ে যাবে কর্মকারক। এবার দেখেন সৎ পাত্রে কন্যাদান করো। দেখেন সৎ পাত্রে আমরা যে কন্যা দান করছি বা দান করা হয় এটা কিন্তু একেবারে সম্পাদন হয়ে যাবে। কেন হয়ে যাবে? দেখেন এই রীতিটা আসছে হিন্দু সমাজের রীতি থেকে। হিন্দু সমাজে যখন কোনো মেয়েকে পাত্রস্থ করা হয় বা হিন্দু সমাজে যখন কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয় তখন কিন্তু তার বাবার বাসা আর কোনো স্বার্থ থাকে না, সকল স্বার্থ একবারে চুকিয়ে তাকে দান পাত্রস্থ করা হয়। এই জন্য সৎপাত্রে কন্যাদান করে এটা সম্পাদন। তবে আধুনিক কালে অনেক ব্যাকরণবিদ বলছে যে এভাবে আর মেয়েকে পাত্রস্থ করা হয় না, তবে হিন্দু সমাজে মেয়েদেরকে করা হয়। তো সেই দৃষ্টিতে তারা বলছে যে এটা সম্প্রদান না, কারণ এখানে মেয়েরও স্বার্থ থাকে, বাবারও স্বার্থ থাকে, একবারে স্বার্থ শেষ করা হয় না। ঠিক আছে, তো সেই দৃষ্টিতে ওটাকে কর্মকারক বলেছেন। তবে এটা সৎপাত্রে কন্যাদান করে এটা সম্পাদন দাগানোটা শ্রেয়, কারণ যে রীতি থেকে আসে সেই রীতিতে এখনো এটা প্রচলন আছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসুন আমরা শিখবো অপাদানের অধিকরণ।
খাতা লেখেন অপাদান আর অধিকরণ, একসঙ্গেই শিখবো দুইটা। অপাদান আর অধিকরণ কারক, ঠিক আছে। ওকে, আমরা অপাদান বলতে কি বুঝি? আগে অপাদান বলতে কি বুঝি সেটা শিখি। যা হতে গৃহীত, রক্ষিত, ভীত, শঙ্কিত, উৎপন্ন ইত্যাদি বোঝাবে। আমি আবারও রিপিট করছি, যা হতে গৃহীত, রক্ষিত, ভীত, শঙ্কিত, উৎপন্ন বোঝাবে তাকে বলছি আমরা অপাদান কারক। আর অধিকরণ কারক কি? সাধারণত স্থান, কাল বা সময় বোঝালে অধিকরণ কারক। আসলে একটা শর্টকাট টেকনিকে আমরা অনেকটা বুঝতে পারবো যে কোনটা অপাদান আর অধিকরণ। খাতায় লিখবো যে অপাদান ইকুয়াল কর্ম মাইনাস স্থান বা সময়, অধিকরণ ইকুয়াল কর্ম প্লাস স্থান বা সময়। ওকে, আগে লিখে নেন, হয়তো অনেকে বুঝতে পারেননি, আগে তোলেন। তার বিষয় হচ্ছে দেখেন, যদি কর্মকারকটা স্থান বা সময় থেকে সঙ্গে প্লাস অবস্থায় থাকে তাহলে তাকে বলবো অধিকরণ, আর যদি কর্মটা স্থান বা সময় থেকে মাইনাস অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে বলবো অপাদান কারক। আসেন উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন। দেখেন যদি বলে এরকম যে তিলে তৈল বা তেল আছে, মধ্যে তিলে তৈল হয় বা পাই, যেরকম যে গাড়িটি স্টেশন ছাড়লো, গাড়িটি স্টেশনে থামলো। ঠিক আছে, আসেন এই দুটো দিয়ে ব্যাখ্যা করছি। দেন প্রথমে লিখেছি তিলে তৈল আছে, তার মানে তিলের মধ্যে তেলটা আছে। তাহলে তিলের মধ্যে তেল থাকলে তিল আর তেলের রিলেশনটা কি, প্লাস না মাইনাস? এই দুটার মধ্যে প্লাস বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাবে অধিকরণ কারক। আবার দেখেন যদি বলা হয় তিলে তৈল হয় বা তিলে তৈল পাই, যদি তিল থেকে তৈল পেয়ে যান তখন কিন্তু তিলের মধ্যে আর তেল থাকবে না, রিলেশনটা কি হয়ে যাবে তখন, মাইনাস হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে অপাদান কারক। আবার দেখেন গাড়িটি স্টেশন ছাড়লো, তো গাড়িটি স্টেশন ছাড়লো মানে কি, স্টেশন ছেড়ে চলে গেল, তাহলে স্টেশনের সঙ্গে গাড়ির রিলেশন কিন্তু মাইনাস, দেখেন কি রিলেশন, মাইনাস। মাইনাস হলে এটা হয়ে যাবে অপাদান। এবার গাড়িটি স্টেশনে থামলো মানে কি, গাড়িটি স্টেশনে এসে থেমে গেছে, তা থামলে এটা হয়ে যাবে কি কারক, অধিকরণ কারক, কারণ স্টেশন আর গাড়ির রিলেশন প্লাস। ঠিক আছে, একটু বলেন আমাকে যে এইটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা, এটুকু কি বুঝতে পেরেছেন, একটু জানাবেন। এরপর আসেন আমি অধিকরণ কারকের প্রকারভেদ আছে এগুলি নিয়ে একটু আলোচনা করব, যে অধিকরণ কারক কত প্রকার। অধিকরণ কারক হচ্ছে 3 প্রকার, একটু একটু শিখে যাওয়া দরকার। এক নম্বর হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ কি, অর্থাৎ যে অধিকরণ কারক দ্বারা, ওকে ডান, ভেরি গুড, শোনেন, যে অধিকরণ কারক সাধারণত সময় বোঝাবে আমরা তাকে বলবো কালাধিকরণ। যেমন দেখেন যদি বলে এরকম যে আগামীকাল আমি বাড়ি যাব, এই যে আগামীকাল, এই আগামীকাল কিন্তু কাল বা সময় বোঝাচ্ছে, এটাকে বলবো আমরা কালাধিকরণ। ওকে, নাম্বার 2 কি, আধারাধিকরণ। দেখেন আধার মানে স্থান, রাখেন, আধার মানে কি, স্থান, অর্থাৎ যে অধিকরণ কারক কি বোঝাবে, যে স্থান নির্দেশ করবে, কি নির্দেশ করবে, স্থান নির্দেশ করবে, আমরা তাকে বলবো আধারাধিকরণ। যদি বলে এরকম যে আমি ঢাকা থাকি, তাই না, এই যে ঢাকা, ঢাকা কি কিন্তু স্থান, এই ঢাকাকে বলা হচ্ছে আধারাধিকরণ। ওকে, নাম্বার 3 তা হচ্ছে ভাবাধিকরণ।
এই ভাবাদিকরণকে আপনাকে অনেকটা করণ কারকের মতো মনে হবে। কার মতো মতো মনে হবে? করণ কারক। দেন করণ কারক আমরা কি খুঁজে পাই? আমরা করণ কারকে সাধারণত দেখতে পাই যে করণ কারকে কি দেখতে পাই? যে করণ কারকে দেখতে পাই যে একটা যন্ত্র সহায়ক বা উপায় কার্যটা সম্পাদন করছে, যার মাধ্যমে। ঠিক ভাবাদিকরণে দেখবো যে একটা যন্ত্র সহায়ক উপায় পাবেন ক্রিয়াটা সম্পাদনের জন্য। তবে বাক্যটা চিরসত্য বাক্য, এই কারণে আমরা এটাকে বলবো ভাবাদিকরণ। বিষয়টা হচ্ছে একটার কারণে আরেকটা কারণ মানে কিছু ঘটবে। যেমন দেখেন যদি বলি এরকম যে সূর্যালোকে অন্ধকার দূর হয়। ওকে, কি বলেছি? সূর্যালোকে অন্ধকার দূর হয়। তাহলে দেখেন এই সূর্যের আলোকে বা সূর্যের আলোর মাধ্যমে অন্ধকার দূর হয়, এই কারণে সূর্যালোককে আমরা বলবো কি কারক? সূর্যালোককে বলবো আমরা ভাবাদিকরণ। মনে হবে যে করণ কারক, কিন্তু ভাবাদিকরণ চিরসত্য বাক্য বা এটার কারণে এটা হচ্ছে। আবার দেখেন বলতে পারি এরকম যে কান্নায় শোক কমে, কান্নায় শোক কমে বা কান্নায় শোক মন্দীভূত হয়। এখন দেখেন এই যে কান্নায় শোক কমে বা কান্নায় শোক মন্দীভূত হয়, এখানে এখানে একটু নজর দিয়ে দেখেন যেখানে শোক কমার যন্ত্র সহায়ক উপায় কিন্তু কান্না। আপনার কাছে মনে হচ্ছে কান্না করণ কারক, কিন্তু কান্না করণ কারক না, কান্না হয়ে যাচ্ছে কোন কারক বলেন তো? এটা হচ্ছে ভাবাদিকরণ বা ভাবে সপ্তমী। আমরা দেখবেন ভাবাদিকরণ সবসময় সপ্তমী বিভক্ত হয়, এই কারণে এটাকে অনেক সময় ভাবে সপ্তমী বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে কারকের একদম বেসিক বিষয় নিয়ে আলোচনা করছি। কনফিউশন গুলো পরীক্ষায় তুলনামূলক কম আসে, ওইগুলো নিয়ে মাথা না ঘামালে চলবে। আমরা যেগুলো বেসিক দরকার পরীক্ষা আগে সেগুলোই জেনে যাব। ঠিক আছে, তাহলে কারকের কাজটা বেশি লেন্দি করছি না। এরপরে আমি পরবর্তী ক্লাসটা যেহেতু 4:20 বাজে, এরপরে নামাজের বিষয় আছে, একদম 5টা থেকে শুরু করব। 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা 6টা বা 6:30 পর্যন্ত সমাসের ক্লাস হবে। সমাসের ক্লাসটা কিন্তু বেশ বড়, তবে চেষ্টা করবো একদম শর্টকাট ভাবে শেখানোর। কিভাবে যায় যে আমরা দেখবো যে কারো যেভাবে খুব দ্রুত শিখে ফেলেছি, সমাজটাকে আরো শর্টকাট টেকনিকে মজা করে শেখার ট্রাই করব। তো কারকের ক্লাস তো শেষ, এটা একটু আপাতত রিভিশন করবার দেখেন, একটু রেস্ট নেন। এরপরে আবার আশা করছি আমরা 5টার মধ্যে সমাসের ক্লাস শুরু করব। ঠিক আছে, তো খুব শীঘ্রই দেখা হচ্ছে। টেক এ ব্রেক। ওকে, আসসালামু আলাইকুম।